বিরক্তি নিয়েই চোখ মেলে তাকালো অর্পণা। আবারও বুকের উপর দ্বীপের অগোছালো চেহারাটা দেখে তার টনক নড়ল। বুঝতে পারল সে তার শ্বশুরবাড়িতে এক রাত কভার করে দিয়েছে। অর্পণা ঘুমন্ত দ্বীপকে সরিয়ে দিয়ে আবারও ওর গায়ে ভালো মতো ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিয়ে উঠে বসল। তার শরীরে ওড়না নেই, হাজব্যান্ডের জামা কাপড় পরা। সেসবে থোড়াই কেয়ার করলো অর্পণা। সে একদম চিল মুডে গিয়ে দরজা ওপেন করে দিল। দরজা খুলে ঘুমন্ত ভাব কাটাতে হামি দিয়ে হাত টানা দিতেই অর্ধ ঘোমটা দেওয়া একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখল। ঘোমটা দেওয়া দেখে সহসা বুঝে নিল এটা মেধা। মেয়েটাকে দেখার ইচ্ছা ছিল তার। আজ সামনাসামনি দাঁড়িয়ে আছে, তবুও মুখটা দেখার সাধ্য হচ্ছে না। অর্পণা ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে কিছু বলতে নিবে, তখনই মেধা ওর গালে হাত রাখল। অত্যন্ত নম্র স্বরে বলল, তুমি বুঝি অপর্ণা? বিহান ঠিকই বলেছিল, তোমায় দেখতে একদম পারুর মতো। ভাইয়া কোথায়? ঠিক আছে নুনি? এখনো কি ঘুমে নাকি সজাগ? রাতে কোনো রূপ পাগলামি করছিল? অর্পণা মুচকি হেসে বলল, না, পাগলামো শুরু করলে শুনতে পেতে। উনি এখনো ঘুমোচ্ছে, আসো, ভেতরে আসো। কথাটা বলে মেধার হাত ধরতেই মেধা ইতস্তত করে বলল, না থাক, ভাইয়া দেখলে আবার যদি ভয় পাই। উনি তো বেশি মানুষ থাকলে ভয় পায়। আরে আসো, আমি আছি না। অর্পণার কথাই থমকে গেল মেধা। এত সুন্দর স্নিগ্ধ একটা মেয়ে শুধু ডায়েরি পড়ে তার ভাইয়ের দায়িত্ব নিয়েছে। এমন মেয়ে পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। অর্পণাকে ভরসা করে ভিতরে ঢুকলো মেধা। এক ঝলক দেখল দীপকে, পরপর ফিসফিস করে বলল, বাড়ির সবাই ভাইয়াকে দেখতে চায়, ওদিকে ডাকবো? ভাইয়া পাগলামি করলে সামলাতে পারবে? অর্পণা বেডে পা ভাঁজ করে বসে বলল, আসতে বলো, দুজন দুজন আসুক। আপাতত দেখে চলে যাক। আর এমনিতেও তোমার ভাইকে একটু পর জাগিয়ে দেবো আমি। নিজের যা হাল করেছে, এর থেকে তো বোন মানুষও ভালো পজিশনে থাকে। অর্পণার কথায় মৃদু হাসল মেধা। হাত বাড়িয়ে আবারও গাল ছুঁয়ে বলল, বড্ড মিষ্টি আর লক্ষ্মী মেয়ে তুমি, একদম পারুর মতো। অর্পণা মেধার হাত ধরে বলল, ইউ আর রং সিস। আমি নিতান্তই অভদ্র জাতির প্রাণী। এখন তোমার ভাইয়ের দায়িত্ব কাঁধে নিয়েছি বলে চাই একটু স্যাক্রিফাইস করছি। একবার উনি সুস্থ হয়ে গেলে অপর্ণা আবার নিজের স্বভাবে ফিরে যাবে। মেধা হালকা হেসে চলে গেল। উদ্দেশ্য বাড়ির মানুষদের খবর দেওয়া। অর্পণা বসে বসে ভাবতে লাগলো, এই বন মানুষকে কিভাবে মানুষে পরিণত করা যায়। সেলুন থেকে লোক ডাকবে? যদি আবার ভয় পায়, পাগলামি করে, উফ, যন্ত্রণা। তাহলে কি করা যায়? মিস্টার মির্জাকে বলবে? কিন্তু এই লোক তো বিহান মির্জাকেও ভয় পায়। তাহলে কি অর্পণা নিজে করবে? কিন্তু সে তো জীবনেও এসব করেনি। ছোটবেলায় মাঝে মধ্যে পাপা যখন সেভ করতো, তখন কৌতূহলবশত পাপার কোলে উঠে দুই একটা টান দেওয়া হয়েছিল। কিন্তু কখনোই সেটা পারফেক্ট হয়নি। হয় পাপার গালে কেটে গিয়েছে, নয়তো ওভার লাইন হয়ে গিয়েছে। আচ্ছা, ওভার লাইন নিয়ে যেহেতু ঝামেলা, তাহলে ক্লিন শেপ করানো যাক। তাহলেই তো কোনো প্রবলেম থাকলো না ভেবেই মনে মনে স্বস্তি পেল অর্পণা। একটু সাবধানে করলেই সব ঠিকঠাক হয়ে যাবে। ওর ভাবনার মাঝে দুজন লোক ঢুকলো ঘরে। অর্পণার সামনে এসে দাঁড়াতেই ও এক প্রকার বেখেয়ালি বলেই ফেলল, আপনারা শাহিন মির্জা আর মাহিন মির্জা, তাই না? চিনি, আমি আপনাদের আর্টিকেলে দেখেছিলাম। অর্পণার কথায় চোখ ছোট ছোট করে তাকালেন শাহিন মির্জা আর মাহিন মির্জা। ওনাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণাও ভ্রু কুঁচকে তাকালো। যখন বুঝলো সে মুরব্বিদের সামনে তাদের নাম নিয়ে ফেলেছে, তখনই চোরা মুখ করে ওনাদের দিকে তাকালো। ওর মুখ দেখে দুজনেই শব্দ করে হেসে ফেললেন। মাথায় হাত বুলিয়ে অনেক কথা জিজ্ঞেস করলেন। যদিও নাস্তার টেবিলে বসে ওনাদের সবটা বলেছে বিহান, তবুও টুকটাক বাক্যালাপ করলেন। পরপর দীপকে এক ঝলক দেখে বেরিয়ে গেলেন। ওনারা যেতেই দুজন মহিলা এলো। বয়সের তফাৎ দেখে অর্পণা বুঝল কোনটা রোমানা বেগম আর কোনটা সাথী বেগম। যদিও এবার নাম বলার মতো বেফাস কাজ করে বসেনি, ভদ্র হয়ে থাকতে মন না চাইলেও আপাতত চুপ রইল। শ্বশুর বাড়ি বলে কথা।
অর্পণা একটু ভদ্র সাজা উচিত। রোমানা বেগম ছেলেকে দেখে আঁচলে মুখ গুজে কাঁদলেন কিছুক্ষণ। পরপর অর্পণার মাথায় হাত বুলিয়ে ওকে জড়িয়ে ধরতেই অর্পণার কেমন যেন লাগলো। সে কখনোই মহিলা সম্প্রদায় হতে আদর সোহাগ কিংবা সহানুভূতি পায়নি। যখন পেয়েছিল তখন তার বুঝের বয়স ছিল না। কবেই ভুলে গিয়েছে সেসব আদরের স্পর্শগুলো। বর্তমানে সেসব আদরের স্পর্শগুলো তার কাছে বিষ মনে হয়। তাই দ্বীপের মায়ের আদর পেয়ে হাঁসফাঁস লাগলো ভিতরটা। অর্পণা এসব স্পর্শ চায় না। কথাই আছে, এই পৃথিবীকে মারাত্মক লোভ রিপিট এই পৃথিবীতে মারাত্মক লোভ জাতীয় যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে মায়ের আদর। এই আদর আজীবন পেলেও মন ভরে না, আক্ষেপ কমে না। তাই অর্পণা এসব পেয়ে জীবনে আক্ষেপ জমাতে চায় না, কোনো মায়াই জড়াতে চায় না। কিছুক্ষণের মাঝে ঘর ত্যাগ করলেন তারা। সকালে নাস্তা বানাতে হবে। আজ বাড়িটা পরিপূর্ণ হলো বলে কথা। বাড়ির ছেলে বাড়িতে ফিরেছে, সাথে রয়েছে বাড়ির বউ। ওনারা চলে যেতেই অর্পণা একবার তার বন মানুষকে দেখে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সেখানে শাওয়ার জেল থেকে শুরু করে সেভ ক্রিম, ফেস ওয়াশ, শ্যাম্পু আরও নানান ধরনের প্রোডাক্ট ছিল। অর্পণা জানে না এগুলো কবের, তাই ডেট চেক করতে দেখল 2025-এ উৎপাদিত। দ্বীপের ফ্যামিলির কেয়ার দেখে বিগলিত হলো অর্পণা। কপালে তাহলে একটা ভালোই শ্বশুরবাড়ি জুটল। শ্বশুরবাড়ি কথাটা ভেবেই শব্দ করে হেসে দিল অর্পণা। সে কেন যেন বিষয়টা সিরিয়াসলি নিতে পারছে না। মানে, অর্পণার বাড়ির বউ, কথাটা কেমন হাস্যকর না? থাক, হাসাহাসি বহুত হলো, এবার কাজের কাজ করা যাক। ওই লোকের শরীরের গন্ধে অর্পণার নাকটা রাতের বেলায় আত্মহত্যা করে মারা গিয়েছে। ঘ্রাণ সিস্টেমে আপাতত সিগারেটের ঘ্রাণ ব্যতীত অন্য কিছু আদান প্রদান হচ্ছে না। এই ঘ্রাণ থেকে মুক্তি পাওয়া উচিত। অর্পণা খুঁজে খুঁজে গিজার সেট করা শাওয়ারটা বের করলো। পরপর ওটা নামিয়ে বাথটবে ছেড়ে দিল। সেভ করা শেষ হলে এই বন মানুষটাকে সে এটার ভিতর চুবিয়ে মানুষে পরিণত করবে। অর্পণা জেল নিতে গিয়ে ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে অনুভব করলো তার হাজব্যান্ডের ড্রেস দিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগছে। গেঞ্জিটাও কেমন একদম খাপে খাপ। সে তো এইরকম ওভারসাইজ টি শার্টই পরে। ভালোই হলো, যখন লাগবে দ্বীপেরটা নিয়ে পরে ফেলবে। এতে হাজব্যান্ডের অনেক টাকাও বেঁচে যাবে। অর্পণা রুমে এসে দ্বীপের মাথার পাশে বসলো। শরীর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে বার কয়েক ডাকতেই দ্বীপ চোখ মেলে তাকালো। অর্পণাকে দেখতেই ওকে জড়িয়ে ধরল দ্বীপ। আবারও সেই ঘ্রাণে অর্পণার নাক চেপে ধরল। বলল, আপনার কি আমাকে কোরবানিশ মনে হয়? কিছু হলেই খালি জড়িয়ে ধরবে। ছাড়েন দীপ, আল্লাহ কি বাজে গন্ধ ওইটা। অর্পণার নাক সিটকানো দেখে দ্বীপ ওকে ছেড়ে দিয়ে অন্যদিকে ফিরে গেল। অর্পণা ভ্রু কুঁচকালো। বন মানুষ আবার রাগও করতে পারে নাকি? নিজে গন্ধ নিয়ে ঘুরতে পারবে আর অর্পণা বললেই দোষ? অর্পণা ওর রাগকে পাত্তা না দিয়ে হাত টেনে উঠাতে চাইলে পারল না। শক্তি হারিয়ে বেডে বসে পড়ল। এই লোককে তোলার জন্য অর্পণা এবার একটা ক্যারেনের ব্যবস্থা করবে, নয়তো যেই ওজন, তার পক্ষে বারবার এই দানবকে ওঠানো সম্ভব না। অর্পণা এবার বিছানায় উঠে দ্বীপের গলা জড়িয়ে টেনে তুলল। তুলতে গিয়ে আবারও শক্তি হারিয়ে দ্বীপের বুকে হেলান দিয়ে বার কয়েক দম নিল। নিজের মাঝে আরও শক্তি জুগিয়ে দ্বীপকে টেনে টি টেবিলে নিয়ে বসালো। দ্বীপ এখনও মুখ গোমড়া করে রেখেছে। অর্পণা সেসবে পাত্তা দিল না। এখন রাগ ভাঙালে যদি আবার জড়িয়ে ধরে, তাহলে অর্পণা মরেই যাবে। অর্পণা দ্বীপের মুখটা সোজা করে দাড়ি গোফটা ভালো করে পর্যবেক্ষণ করল। দাড়িটা বেশ বড় হয়েছে, একদম দরবেশ বাবা লাগছে। অর্পণা ঠোঁট টিপে হেসে কাঁচি এগিয়ে নিতেই ভয়ে কুঁকড়ে গেল দ্বীপ। দুদিকে মাথা নাড়িয়ে না না করতে করতে মাথা চেপে ধরল। অর্পণা দ্বীপের মাথা থেকে হাত সরিয়ে গালে দু হাত রেখে নরম স্বরে বলল, দীপ, আমার দিকে তাকান। আপনাকে এভাবে একটু সুন্দর লাগে না, কিন্তু আমার তো সুন্দর হাজবেন্ড চাই। পরিপাটি দীপ মির্জাকে চাই আমার। আপনি আমাকে ভরসা করেন না? আমি কি আপনার ক্ষতি করব বলেন? তাকান, সোজা হয়ে বসুন। আচ্ছা,
আমাকে জড়িয়ে ধরে বসুন। বলতে বলতে দীপের হাত টেনে নিজের কোমরে রাখল। নিজের কাজে নিজেই ভড়কে গেল অর্পণা। সে একটা অচেনা লোকের সাথে কতটা ফ্রেন্ডলি বিহেভ করছে। পরক্ষণেই মনে হলো লোকটা পর নয়, তার বিয়ে করা হাজবেন্ড। ভাবনা রেখে কাজে মন দিল অর্পণা। দীপ কিছুটা অশান্ত, ভয় পাচ্ছে, তবুও বসে রইল। সে বোধহয় অর্পণাকে ভরসা করছে। না না, অর্পণাকে নয়, পারুকে ভরসা করছে। সেসব ভেবে তপ্ত শ্বাস ফেলল অর্পণা। সে তো ভুলেই গিয়েছিল সে নিজের নয়, পারুর হাজবেন্ডকে পারু সেজে সেবা করছে। অর্পণা সন্তর্পণের দাড়ি গোঁফ কেটে তাতে সেফ জেল ছোঁয়াতেই দীপ অর্পণাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যার ফলে অর্পণার পোশাকেও জেলের ফেনা লেগে গিয়েছে। অর্পণা বিরক্ত হতে গিয়েও দীপের মুখটা দেখে হেসে ফেলল। ক্যাঁচি দিয়ে সামান্য আকারে চুলগুলো কেটে দিল। দাড়ি গোঁফ ক্লিন শেপ করলেও চুলটা সে রাখবে। যতটুকু পারে মানসম্মত একটা কাট দিবে চুলে। হয়তো পারফেক্ট হবে না, কাকে খাওড়া চুলের মতো দেখা যাবে, কিন্তু চুল ছাড়া টাকলু দীপ মির্জার থেকে কাকে খাওড়া চুলেই বেশি মানাবে। অন্তত দীপ মির্জার মান সম্মান তো থাকবে, এই অনেক। দীর্ঘ 30 মিনিটেরও বেশি সময় লাগিয়ে ধীরে ধীরে সেভ করিয়ে দিল অর্পণা। কোথাও কেটেছে কি না সে শিওর বলতে পারবে না, তবে দীপ একবারও ব্যথাতুর শব্দ করেনি। সেভ করা শেষ হলে দীপকে নিয়ে ওয়াশরুমে চলে গেল। বাথটবের কাছে যেতেই দীপ আবারও অর্পণাকে জড়িয়ে ধরে ছোট্ট করে বলল, শীত। অর্পণা ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলল, এটা বলতেও জড়িয়ে ধরা লাগে? শিক্ষা হয়েছে আমার। আর জীবনে যদি বিয়ে করেছি তাহলে আমার নাম পৃথা জামান, অর্পণা না। শব্দ করে বলল, শীত লাগবে না, এখানে গরম পানি আছে, আপনি বসুন। দীপ বসতে চায় না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরে অর্পণাকে। অর্পণার নিজেকে বড্ড অসহায় লাগছে। লোকটা কিছু হলেই এভাবে জড়িয়ে ধরে কেন? অর্পণা আরও কিছুক্ষণ বোঝালো দীপকে। তারপরেও বসতে না চাইলে অর্পণা মৃদু ধাক্কা দিয়ে দীপকে বাথটবে বসিয়ে দিল, যার ফলে বাথটব থেকে পানি ছিটকে এসে অর্পণাকে অনেকটাই ভিজিয়ে দিয়েছে। সেটা দেখে বোধহয় বেশ মজা পেয়েছে দীপ। এবার সে স্বেচ্ছায় পানি নিয়ে অর্পণার দিকে ছুড়ে দিল। অর্পণা শুধু দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। এই লোকটা একবার সুস্থ হোক, তারপর ইচ্ছে মতো কথা শুনিয়ে তারপর মির্জাবাড়ি ত্যাগ করবে সে। দীর্ঘ সময় ব্যয় করে দীপের মাথাটা ওয়াশ করে দিল। পরপর শরীর ওয়াশ করতে গিয়ে নিতেই বাঁধল বিপত্তি। এই লোককে ওয়াশ করতে গেলে গেঞ্জি খুলতে হবে, সেটা আপাতত করতে পারবে না সে। ব্যক্তিত্বের দিক দিয়ে সে যতই শক্ত হোক না কেন, এসব বিষয়ে সে বড্ড নাজুক। তাই পকেট থেকে ফোন বের করে বিহানের মোবাইলে কল দিল। গতকাল মির্জাবাড়িতে আসার পর বিহান ওকে ফোন নম্বর দিয়েছিল, যেন দীপ কোনো রকম পাগলামি করলে কিংবা কিছুর প্রয়োজন পড়লে জানাতে পারে। অগত্যা কোনো উপায় না পেয়ে বিহানকে উপরে আসতে বলল। মিনিট 3-এর মাথায় রুমে এলো বিহান। ওয়াশরুমে ঢুকতেই অর্পণা দীপকে নিজের থেকে ছাড়াতে চাইল, কিন্তু সে কোনো মতে অর্পণাকে ছাড়বে না। বিহান দীপের দিকে এগিয়ে আসতে নিলে দীপ আরও শক্ত করে অর্পণাকে জড়িয়ে ধরে। এ পর্যায়ে অর্পণার মন চাইল ওয়াশরুমের টাইলস করা দেয়ালে নিজের মাথাটা বাড়ি দিয়ে সব স্মৃতি ভুলে দীপের মতো নাদান বাচ্চা সেজে বসে থাকতে। তাহলে এই লোক আর তাকে জ্বালাতে পারবে না। কিন্তু তা তো হওয়ার নয়। যা হওয়ার নয় তা নিয়ে আশা করাও ঠিক না। অগত্যা কোনো উপায় না পেয়ে অর্পণার চোখ বুজে সেভাবেই দাঁড়িয়ে রইল। অর্পণার সাথে থাকায় বিহানকে ভয় পেলেও কোনো চেঁচামেচি করেনি দীপ। তবে পুরোপুরি শান্ত থেকেছে এমনও নয়। দীপকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়ে বিহান চলে যেতেই অর্পণা চোখ মেলে তাকালো। চোখ মেলতেই দুর্বল বনে গেল অর্পণা। তার সামনে দাঁড়িয়ে আছে একজন পরিপাটি যুবক, যার পরনে হোয়াইট টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার। ভেজা চুলগুলো কপালের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। বয়সটা হিসেব মতো 31-এর ঘরে হলেও ক্লিন শেভে লোকটাকে 25-26 বছরের যুবক মনে হচ্ছে।
দীপ একভাবে অর্পণার দিকে তাকিয়ে আছে। দীপের ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে অর্পণা কাছে থাকলেও একদম চুপ থাকে। অর্পণা যা বলে মন দিয়ে শুনে, তবে জবাব দেয় না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। এখনও সেভাবেই তাকিয়ে আছে। অর্পণা না চাইতেও বারবার দীপকে দেখছে। দীপ হুট করে হাত বাড়িয়ে অর্পণার কপালের ক্ষতটা ছুঁয়ে দিল। ব্যথায় দীপের গেঞ্জি খামচে ধরে চোখ বন্ধ করে নিল অর্পণা। দীপ কপালের ক্ষতে হাত বুলিয়ে বলল, ব্যথা? দীপের কথায় চোখ মেলে তাকালো অর্পণা। দীপের চোখে ব্যথার ছাপ স্পষ্ট, যেন অর্পণার কপালে নয়, দীপের কপালেই ব্যথা হচ্ছে। দীপের চাহনিতে আবারও দ্রবীভূত হয়ে যাচ্ছে অর্পণা। সে দীপের চোখে চোখ রেখে গালে হাত ছুঁয়ে বলল, আপনি একটা মায়া দ্বীপ, আগা গোড়া পুরোটাই মোহমায়া। বেলা 12:48। এক বালিশে মাথা রেখে অন্য বালিশটা জড়িয়ে ধরে শুয়ে আছে রাত্রি। তার দৃষ্টি দেয়াল টিভিতে নিবদ্ধ। গতকাল মাঝরাতে বাড়ি ফিরায় আজ আর ভার্সিটিতে যাওয়া হয়নি। বাড়িতে আপাতত সে একা। মামা অফিসে গিয়েছে। কাজের মেয়েটা দুপুরে রান্না করে দিয়ে বাড়ি চলে গিয়েছে। রাত্রি টিভির দিকে তাকিয়ে থাকলেও তার মন টিভিতে নেই। কিছুই ভালো লাগছে না। জীবনটাকে মাঝে মধ্যে খুব বিষাক্ত মনে হয়। তার জীবনটা এত বিষাদময় না হলে কি খুব ক্ষতি হতো? এই বিষাদের তাড়নায় সে শান্তিতে বাঁচতে পারে না। মাঝে মধ্যে দম আটকে আসে। মন চায় সেই দম বন্ধ অবস্থায় মরে যাক। মানব জীবনে জন্মের পর 4টা বছর খুব সুন্দর যায়, কারণ তখন তারা অবুঝ থাকে, কটূক্তি বাজে কথার মানে বুঝতে পারে না। কিন্তু যখন মানুষ বছর 5-এ পদার্পণ করে, তখন থেকেই শুরু হয় বিষাদ, কষ্ট, অপূর্ণতা। ছোট থেকে একই কথা শুনতে শুনতে রাত্রি ক্লান্ত হয়ে পড়েছে, অথচ লোকে বলে বলে ও ক্লান্ত হয় না। একটু আগে পাশের ইউনিটে থাকা মহিলার কথাগুলো মনে হতেই রাত্রির চোখ থেকে 2 ফোঁটা পানি গড়ালো। সেই পানি মুছল না মেয়েটা। মুছে কি হবে? সেই তো ঝরবেই। রাত্রি যখন বিষাদের বেদনায় দগ্ধ, তখনই ওর মোবাইলটা আবারও ভাইব্রেট করে উঠল। গত আধ ঘন্টা যাবৎ এটা বেজে চলেছে। কথা বলতে ইচ্ছে করছে না, তাই ফোনের দিকে একবারও তাকালো না। রাত্রি কথা বলার তাড়া না থাকলেও ওপাশের ব্যক্তিটির বোধহয় কথা বলার খুব তাড়া। কল দিচ্ছে তো দিচ্ছেই। একটার পর একটা কল বেজেই যাচ্ছে। বিরক্ত হলো রাত্রি। হাত বাড়িয়ে বালিশের তলা থেকে ফোনটা বের করতেই দেখলো পল্লব কল করেছে। রাত্রি কল ধরতে ওপাশ থেকে অরুণের ব্যস্ত কণ্ঠ শোনা গেল। রাত? অরুণের কণ্ঠে কিছু একটা ছিল। এই ছেলেটা সব সময় রাত্রির সাথে ঝগড়া করলে যখন নাম ধরে ডাকে, তখন কেমন করে যেন ডাকে। সেই ডাকে বারবার রাত্রির অন্তরটা কেঁপে ওঠে। বরাবরের ন্যায় এবারেও রাত্রির অন্তরপুর কেঁপে উঠল। সে ভাঙা কণ্ঠে বলল, হুম, কিছু বলবি? এতক্ষণকার অশান্ত কণ্ঠটা কেমন রাগের রূপ নিল। অরুণ এক প্রকার ধমকেই বলল, কখন থেকে কল দিচ্ছি, ধরছিস না কেন? এত নাটক কিভাবে করিস ভাই? কাল না হয় দুটো কথা শুনিয়েছি, তাই বলে কল ধরবি না? মানুষ মরাটরে গেলেও তোদের খোঁজ নিবি বলে মনে হয় না। রাত্রির চোখ এখনো ভেজা। নাক টেনে কান্না আটকে বলল, কি হয়েছে বল, শুনছি। রাত্রি কান্না ভেজা কণ্ঠে বিচলিত হলো অরুণ, তবে সেটা প্রকাশ করল না। কিছুটা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, তোর কি হয়েছে? কলটা এমন শোনাচ্ছে কেন? আবার কোনো ড্রামা দেখে কেঁদেছিস নাকি? রাত্রি মলিন হাসল। নিজেকে শক্ত করতে চাইল, তবে পারল না। হুট করে শব্দ তুলে কেঁদে দিল। রাত্রিকে এভাবে কাঁদতে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না অরুণ। সে এবার প্রকাশ্যে বিচলিত কণ্ঠে বলল, রাত, কি হয়েছে তোর? শরীর খারাপ? কাল পায়ে ব্যথা দিয়েছি বলে রাগ করেছিস? পা ব্যথা করছে? কালকের কথা কষ্ট পেয়েছিস রাত? এই এভাবে কাঁদছিস কেন রাত? রাত্রি ফোপাতে ফোপাতে ভাঙা কণ্ঠে বলল। ও ও অরুণ? রাত্রির এই কণ্ঠটা, এই ডাকটা নতুন। এভাবে কখনোই অরুণকে ডাকেনি মেয়েটা।
অরুণ দ্বিগুণ বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে রাত? কাঁদছিস কেন? বল আমায়। আমার মরে যেতে মন চাচ্ছে অরুণ। নয়তো সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে। আমার একটুও শান্তি লাগছে না। কি করব? মানুষ এমন কেন? কথা বলার সময় কেন ভাবে না অপর পাশের মানুষটা ঠিক কতটা কষ্ট পাবে? দুর্বল জায়গাগুলোতে আঘাত করা এতটাই সহজ, এতটাই আনন্দ হয় তাদের। মানুষ এমন কেন অরুণ? বল না, এমন কেন সবাই? রাত্রি কথার মানে বুঝল না অরুণ। ওর কথা শুনে মনে হচ্ছে কোনো কারণে খুব আঘাত পেয়েছে, কেউ আঘাত দিয়ে কথা বলেছে। কিন্তু কিসের দুর্বলতার কথা বলছে ও? রাত্রির কোনো দুর্বল জায়গা আছে কি সেটা? অরুণের মনে হাজারটা প্রশ্নের ছড়াছড়ি। বুকের বাম পাশে সূক্ষ্ম ব্যথা অনুভূত হচ্ছে। গতকাল রাতে অরুণ ব্যবহার করার পর সারা রাত ঘুম হয়নি অরুণের। ভোর রাতের দিকে চোখ লাগায় ঘুম ভাঙতে ভাঙতে বেলা 12টা বেজে গিয়েছে। ঘুম থেকে ওঠার পর থেকে কল দিয়ে যাচ্ছে রাত্রিকে। টানা 30 মিনিট যাবৎ কল দেওয়ার পরেও এপাশ থেকে কল না তোলায় বাড়ি থেকে বেরিয়ে পল্লবদের বাড়িতে এসেছে। ও ভেবেছিল রাত্রি ওর সাথে রাগ করে কল ধরছে না, কিন্তু এখন মনে হচ্ছে রাত্রি কোনো কারণে খুব কষ্টে আছে। যদিও তাদের ফ্রেন্ডশিপ রুলসে পার্সোনাল বিষয়ে প্রশ্ন করা নিষেধ, আজ নিষেধ মানতে পারল না অরুণ। সে বুক ভরা সাহস নিয়ে প্রশ্ন করল। অরুণের কথায় সম্বিত ফিরল রাত্রির। সে কি ভুল করে বসেছে সেটা বুঝতেই তাড়াহুড়ো করে বলল, কিছু না, কিছু না, কিছু হয়নি অরুণ। পরে কথা বলছি কেমন? ভালো থাক, টাটা। অরুণকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কেটে দিল। পরপর ফোনটা বন্ধ করে দূরে ছুঁড়ে মেরে বালিশে মুখ গুজে ফুপিয়ে উঠল। রাত্রির মনে হাজারটা প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলো করার মতো সাহস তার নেই। কাকে প্রশ্ন করবে সে? যে তাকে সকল প্রতিকূলতা থেকে রক্ষা করে এই পর্যায়ে এনেছে তাকে? এরকম প্রশ্ন করা যায় বুঝি? না, যায় না। রাত্রি কষ্ট পেতে পেতে মরে যাবে, তবুও মুখ ফুটে এই প্রশ্ন বের করবে না। ঘুমন্ত দ্বীপের মায়াবী মুখখানা বড্ড স্নিগ্ধ। লোকটাকে বড্ড আদুরে লাগছে, যেন 4-5 বছরের একটা কিউট বাচ্চা। অর্পণা হাত বাড়িয়ে দ্বীপের চুলের ভাঁজে হাত বুলিয়ে দিল। পরপর দ্বীপের গালের নিচে থাকা হাতটা সরিয়ে নিল। তাকে একটু নিজের বাড়িতে যেতে হবে। কাল রাত থেকে একটার পর একটা কল আসছেই। একবার বাড়িতে গিয়ে পাপ্পাকে সবটা জানানো উচিত। আর আদ্রিয়ান? তাকে জানানোর কিছুই নেই, সে এবার মুক্ত। আদ্রিয়ানকে নিয়ে ভাবতে চাইল না অর্পণা। সবাইকে নিয়ে ভাবতে হয় না। কিছু কিছু ভাবনা ভাবনাই আশায় অন্যায়। 2টোর দিকে এভার কেয়ার হসপিটাল থেকে ডক্টর মাহিরা সুলতানাকে আনা হয়েছিল। উনি একজন নামকরা সাইকাট্রিস্ট। দ্বীপের মানসিক অবস্থা, আচার আচরণ আর অতীতে ঘটা সকল ঘটনার প্রেক্ষিতে প্রেসক্রিপ্ট দিয়ে গিয়েছেন। দ্বীপের অসুস্থতা অনুযায়ী আনুমানিক 1 বছর ট্রিটমেন্ট চলবে। 2 মাস টানা ওষুধ চলার পর যখন কিছুটা ইমপ্রুভ করবে, তখন সপ্তাহে একবার করে কাউন্সেলিং করতে হবে। আশা করা যায় 20 থেকে 24টা কাউন্সেলিং করলেই দ্বীপ অনেকটা সুস্থ হয়ে উঠবে। তারপর থেকে বাকি 6 মাস ওষুধ কন্টিনিউ করলেই সবটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পুরোপুরি সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে, তখন হয়তো অর্পণাকে ছুঁড়ে ফেলে দেবে। হয়তো কি হয়তো কি হয়তো এর প্রশ্ন আসে কোত্থেকে? ফেলে দিবেই, কারণ দ্বীপ কখনোই অর্পণাকে মেনে নেবে না, নেওয়ার কথাও না। অর্পণা দ্বীপের গায়ে ভালো মতো ব্ল্যাঙ্কেট জড়িয়ে উঠে বসল। দ্বীপ এখন গভীর ঘুমে। ডক্টরের দেওয়া কড়া ডোজের ওষুধের প্রভাবে আরও 2 থেকে 3 ঘন্টা ঘুমাবে ও। এই সময়টুকুতেই বাড়ি গিয়ে ফিরে আসবে অর্পণা। পাপ্পাকে সবটা বুঝিয়ে কিছু ড্রেস, বই আর গিটারটা নিয়ে চলে আসবে। অর্পণা গতকালের পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। গতকাল থেকে দ্বীপের জামাকাপড় পরে আছে সে। বাড়িতে তো আর এসব পরে যাওয়া যাবে না। অগত্যা নিজের ইউজ করা ড্রেসগুলোই পরে নিল। এই প্রথম পাপার সামনে মাথা নিচু করে বসে আছে অর্পণা।
এর আগে কোনোদিন সে কারোর কাছে মাথা নত করেনি, কাউকে লাইন বাই লাইন কৈফিয়ত দেয়নি। অথচ আজ একটা স্বল্প পরিচিত একদিনের হাজবেন্ডের জন্য মাথা নত করে গত 3 দিনে ঘটা সম্পূর্ণ ঘটনার বিবরণ দিল। অর্পণার কথা শেষ হতে দেরি ওর গালে চড় পড়তে দেরি নেই। চড় খেয়ে অবাক চোখে পাপার দিকে তাকালো অর্পণা। পাপা তাকে মারল? এই 22 বছরে অর্পণা কত উল্টোপাল্টা কাজ করেছে, অন্যায় করেছে। কই, তখন তো পাপা ওকে মারেনি, আজ মারল কেন? কান্নাকাটির স্বভাব নেই বলে অর্পণা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। অর্পণাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ধমকে উঠলেন আরশাদ জামান। তোমাকে লাই দিতে দিতে একটা বিয়াদব তৈরি করেছি আমি। তোমাকে আমি ছাড় দিয়েছি মানে ছেড়ে দিইনি। ভেবো না আমার অনুমতি ছাড়া তুমি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিতে পারো। আমার মেয়ে হয়ে কিনা তুমি শেষে একটা পাগলকে বিয়ে করলে। লজ্জা হলো না তোমার? দীপকে সরাসরি পাগল বলে গালি দেওয়ায় রাগ হলো অর্পণার। সামনের মানুষটাকে সে চিনতে পারছে না। যে পাপা সারা জীবন তাকে অন্যের সেবা করার, উপকার করার শিক্ষা দিয়ে এসেছেন, সেই পাপার মুখে নিজের বিয়ে করা হাজবেন্ডকে অপমানিত হতে দেখে অর্পণা প্রতিবাদী কণ্ঠে বলল, উনি অসুস্থ হতে পারেন, তবে পাগল নয়। ডক্টর বলেছে আর বছর খানিকের মাঝেই উনি সুস্থ হয়ে যাবেন। এরপর থেকে আমার হাজবেন্ডকে নিয়ে এভাবে কথা বলবে না পাপা। ওনাকে এসব বললে আমার রাগ হয় খুব। মেয়ের কথায় তাচ্ছিল্য হাসলেন আরশাদ জামান। নাকের পাটা ফুলিয়ে তিক্ত কণ্ঠে বললেন, হাজবেন্ড? তোমার হাজবেন্ড তোমাকে চেনে? তুমি যে অল্পনা এটা জানে না সে তোমাকে পারো ভাবছে, তাই নিজের কাছে গেছতে দিচ্ছে। যেদিন সুস্থ হয়ে যাবে সেদিন তোমার দিকে ফিরেও তাকাবে না। তুমি কষ্ট করে ওকে সুস্থ করে তুলবে, আর ও সুস্থ হয়ে সর্বপ্রথম তোমাকে জীবন থেকে বের করে দিবে। তাই এইসব মানব সেবা ছাড়া বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসো। কাগজে কলমে যেহেতু বিয়ে হয়নি, সুস্থ হয়ে গেলে তালাক নামাতা চেয়ে নিলেই হবে। যাও, ঘরে যাও। সেই একই কথা। দীপ সুস্থ হলে ওকে ছুঁড়ে ফেলে দিবে, ওর জীবন নষ্ট হয়ে যাবে, ওর সুখ শান্তি বিলীন হয়ে যাবে। আচ্ছা, অর্পণা কি এতদিন সুখে ছিল? যার যার মনের দগ্ধতার খবর শুধু সেই জানে। অর্পণা বাবার বিপরীতে বলল, ছুঁড়ে ফেলবে তো ফেলুক, আমার জীবন নষ্ট হয়ে যাক, শুকনো পাতার মতো জীবনটা ঝরে পড়ুক, তবুও আমি ওনার থেকে সরে আসবো না। প্রয়োজনে আমার একটা জীবন আমি ওনার নামে কোরবান করে দিলাম, তবুও ওনাকে আমি এই মাঝ পথে ছেড়ে দিতে পারবো না। একবার যখন ভেবেছি ওনাকে সুস্থ করে তুলবো, তখন তুলবই। আর যদি বাড়ি ফেরার কথা ওঠে তাহলে বলবো উনি সুস্থ হওয়ার আগে আমি কিছুতেই বাড়ি ফিরবো না। উনি একবার সুস্থ। অর্পণার কথা শেষ হওয়ার আগে খেকিয়ে উঠলেন আরশাদ জামান। সোফার হাতলে সজোরে আঘাত করে বললেন, হোয়াট রাবিশ! জীবনটাকে ফ্যান পেয়েছ? তুমি এখন ওই পাগলের কাছে যাবে, আর ওই পাগল যখন তোমাকে ছুঁড়ে ফেলে দিবে আর তখন তুমি আমার বাড়িতে ফিরে আসবে। আমাকে জোকার মনে হয় তোমার? আমার বাড়ি থেকে যদি তুমি আজ বেরিয়ে যাও, আর তাহলে কোনোদিনও এই বাড়িতে তুমি পা রাখবে না। জেনে রাখবে, আরশাদ জামানের দরজা তোমার জন্য আজীবনের জন্য বন্ধ। যাও, গেলে এক্ষুনি বেরিয়ে যাও, আর কখনো যেন তোমাকে আমার দুয়ারে না দেখি। পাপার কথায় অর্পণার চোখ জোড়া লাল হয়ে এলো, তবে চোখে পানি এলো না। অর্পণার চোখে কেন জানি পানি জমে না, শত কষ্টেও না। অর্পণা সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, মনটা ভঙ্গুর হলেও কণ্ঠে তেজ এনে পড়ল, ওকে, আসবো না। যেদিন দীপ আমাকে অস্বীকার করবে সেদিন মরে গেলেও তোমার বাড়ি ফিরবো না পাপা। তুমি ভালো করেই জানো তোমার অপনা এক কথার মানুষ। সে মরবে তবুও কথা নড়চড় করবে না। কথাটা বলে অর্পণা সোজা সোফা ছেড়ে রুমের দিকে পা বাড়াতে ঝড়ের গতিতে ওর সামনে এসে দাঁড়ালো আদ্রিয়ান। হুট করেই আদ্রিয়ানের আগমনে কিছুটা ভয় পেয়েছিল অর্পণা, কিন্তু ওর লাল হয়ে যাওয়া চোখ, কান্না ভেজা বদন দেখে চুপ রইল।
আদ্রিয়ান চোখের পানি মুছে অর্পণার গালে 2 হাত রেখে ফিসফিসানো স্বরে বলল,